আমি সমুদ্র ভাইয়ার দিকে তাকালাম। তার মুখের প্রতিক্রিয়া বুঝতে পারলাম না। সে হয়তো গভীর কিছু ভাবছেন। অবশ্যই গভীর। আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। সমুদ্র ভাইয়ার বুক থেকে উঠে যাব, কিন্তু সমুদ্র ভাইয়া তার বুকের মধ্যে আরো জোরে জড়িয়ে ধরল। সমুদ্র ভাইয়া এত শক্ত করে ধরেছে যে আমি চ্যাপটা আলু ভর্তা হয়ে যাচ্ছি। বললাম, সমুদ্র ভাইয়া এত জোরে কেন ধরেছ? আমি শেষ হয়ে যাচ্ছি। তোমার কি আমাকে চ্যাপটা আলু ভর্তা বানানোর ইচ্ছা নাকি? সমুদ্র ভাইয়ার হাতের বাঁধন আলগা হয়ে এলো। আমি তার থেকে একটু দূরত্ব বজায় রেখে ভুরু কুঁচকে তাকালাম। সমুদ্র ভাইয়াকে মলিন লাগছে। কেন যেন আমার মন বলছে সমুদ্র ভাইয়ের হৃদয় কান্না করছে। সেটা তার মুখের মলিনতা প্রকাশ করছে। সত্যি কি তাই? হঠাৎ সমুদ্র ভাইয়া তার দুই হাত আমার গালে আলতো করে রেখে বলল, আমাকে ছেড়ে চলে যাবি না তো চুরুই? বল, যাবি না? ব্যর্থতার কণ্ঠস্বর। আমি তোকে ছাড়া এক বিন্দু নিঃশ্বাস নিতে পারবো না, মরে যাব। যখন তোকে পাওয়ার কোনো চান্স ছিল না, তখন আল্লাহ তোকে আমার নামে আবদ্ধ করে দিয়েছে। এখন পেয়েও যদি সারাক্ষণ তোকে না পাওয়ার আশঙ্কায় ভুগছি রে চুরি পাখি। দিন যত যাচ্ছে আমি শক্তপোক্ত মানুষ, শারীরিক মানসিক দুই দিক থেকে দুর্বল হয়ে পড়ছি। আমি পারছি না চুরি পাখি, সত্যি আর আমি পারছি না। জানিস, চুরি বউ প্রতিদিন আমাকে একটা জিনিস কুড়ে কুড়ে খায়। তোর আমার বয়সের দূরত্ব এত বেশি হলো কেন? একটু কম হলে কি এমন কী ক্ষতি হতো? আমার ভাগ্যটা মনে হয় খুবই খারাপ চুরি পাখি, খুবই। সমুদ্র ভাইয়ের গলার স্বর ভার হয়ে এলো। সে দ্রুত আমার সামনে থেকে উঠে জানালার দিকে চলে গেল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। জীবনে এই প্রথম সমুদ্র ভাইয়াকে আমি এত ভেঙে পড়তে দেখলাম। আমি এই শক্তপোক্ত মানুষটিকে এত অসহায় এর আগে কখনোই দেখি নাই। যে কোনো পরিস্থিতি সামলাতেই সে খুবই বিচক্ষণ, চতুর। দাবার চাল উল্টিয়ে দিতে ওস্তাদ। তার অসহায়ত্ব আমার কাছে এত কষ্টের কেন? আমার কলিজাটা ধক করে উঠল। আমার হৃদয় কান্না করছে সমুদ্র ভাইয়ার জন্য। হ্যাঁ করছে, কিন্তু কেন? চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। উত্তর খুঁজতে আমি ব্যস্ত হয়ে পড়লাম। সমুদ্র ভাইয়ের সাথে নানুবাড়ি ফিরলাম। মারিয়া আগেই বাড়ি চলে গেছে। এখন সন্ধ্যা প্রায় 7টার কাছাকাছি। কলিং বেল চাপতেই সাথে সাথে দরজা খুলে দিল। মামি আর নানি আমাকে দেখে জড়িয়ে ধরল। নানু হাউমাউ করে কান্না শুরু করলো। আমার সারা শরীর হাত বুলিয়ে দিচ্ছে। সমুদ্র ভাইয়া আর আমি বাড়ির ভেতরে ঢুকলাম। মামা মামি নানুর সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর মারিয়ার সাথে উপরে চলে গেলাম। বড় চাচার কড়া আদেশ, আমাকে শেখ বাড়িতে ফিরে যেতে হবে। পড়াশোনা নিজ বাড়িতে থেকেই করতে হবে। বড় চাচার আদেশ অমান্য করার ক্ষমতা আমাদের কারোর নেই। তাছাড়া সমুদ্র ভাইয়াও ভালো করে অনেক কিছু বুঝালো। এমন একটা বড় কাণ্ড ঘটেছে, এটা দ্বিতীয়বার ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। এছাড়াও নানু মামা মামি সেই কথায় সায় দিচ্ছে। তাই সব নিয়ম ভেঙে আমি শেখ রংমহলে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। সমুদ্র সোফায় বসে আছে, ঝিনুকের আসার অপেক্ষা করছে। ঝিনুকের মামার কিছু কাজ ছিল, তাই সে বাধ্য হয়ে সমুদ্রকে রেখে চলে গেলেন। সোফায় ঝিনুকের নানু আর সমুদ্র বসে এটা সেটা গল্প করছে। ঝিনুকের মামি আর মায়ানের বউ রান্নাঘরে চা নাস্তার ব্যবস্থা করছেন। মিনিট 5 পর মায়ানের বউ চা নাস্তা নিয়ে এগিয়ে এলো। টেবিলের ওপর নাস্তা রেখে সমুদ্রকে দেখে বলল, নিয়ে যান নিয়ে যান, এমন মেয়ে সুইটকাকে এই বাড়ি থেকে নিয়ে গেলেই ভালো হবে। যে মেয়ে মাঝে রাত বিরাতে বড়দের না জানিয়ে রুমে পুরুষ মানুষ ঢোকায়, আকাম কুকাম করে, জামা কাপড় বারান্দায় শুকায়, তাদের সাথে এরকমই হয়। আবার কোন নাগর জুটিয়ে ফান্দে পড়েছে, ঢং করার জায়গা পায় না, অসভ্য মেয়ে কোথাকার। ঝিনুকের নানি চটে উঠল। কিছু বলার আগে সমুদ্র হো হো করে হেসে উঠল। বলল, শুনেছি গলা চুলকানো মহিলা মানুষের নাকি সব জায়গায় চুলকায়। তার দুর্দান্ত নমুনা হলেন আপনি।
তা কোন কোন জায়গায় চুলকাচ্ছে আপনার? আপনার কি খুব কষ্ট হচ্ছে? মধ্যরাতে ঝিনুকের রুমে আমি এসেছিলাম বলে? হায়, যুগ পাল্টে গেছে। আগে ভাইয়ের বউকে সম্মান দেয়া হতো মাতৃতুল্যর, এখন নাকি ভাইয়ের বউকে সম্মান দেয়া হয় বউয়ের মর্যাদা দিয়ে। তা আপনি বললে আজকে রাতে আপনার রুমে আমি আসবো নাকি? করবেন নাকি আকাম কুকাম? মায়ানের বউ চোখ উল্টে তাকালো সমুদ্রের দিকে, বলল, সি সি সি, কি কথাবার্তা! শেখ বংশের ছেলেমেয়েরা এমনও হয়? আপনি কিন্তু এবার বেশি। সমুদ্র বলল, মায়ানের বউ রাইট, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করবেন না। শেখ বংশের পরিচয় কর্মকাণ্ড পরে কোনো একদিন দেখাবো। তার আগে আপনি যে বংশ থেকে উঠে এসেছেন সেই বাড়িতে তা বিস্তার করতে আসবেন না। নানি শাশুড়ি, সময় থাকতে এই মেয়েকে বুঝিয়ে দিও, সমুদ্রের জিনিসের প্রতি চোখ তুলে তাকালে সমুদ্র সেই চোখ তুলে নেওয়ার ক্ষমতা রাখে। মুখের জবান ছিঁড়ে আমি নেরি কুত্তাদের খাওয়াতে দুইবার ভাবব না। সময় থাকতে ঘরের চৌকাঠ পাল্টাও, না হয়। এর মাঝে ঝিনুক তার সমস্ত গাট্টি বস্তা নিয়ে নিচে নামল। আহা, কি যন্ত্রণা এত বস্তা! এটুকু আনতে আমি হাঁপিয়ে গেছি। ড্রাইভার সহ সমুদ্র ভাইয়া লাগেজগুলো গাড়িতে উঠালো। সবাইকে বিদায় দিয়ে আমি রওনা দিলাম আমার বাড়ি। 4টি বছর এ বাড়িতে কাটিয়েছি। কত সুখ দুঃখ আনন্দের স্মৃতি রয়েছে এখানে। ঢাকা শহরের রাস্তায় জ্যাম থাকবে না তা কি করে হয়? আজও ব্যতিক্রম নয়, বিগত আধা ঘন্টা ধরে জ্যামে বসে আছি, অথচ গাড়ি তার জায়গা থেকে এক চুল পরিমাণও নড়েনি। বাহিরের দিকে তাকিয়ে আছি, মন আর মস্তিষ্ক বারবার ওই ঘটনাটুকু স্মৃতিতে বিচরণ করিতেছে। আমি ভেতর থেকে এখনও ভয় পাচ্ছি, কিন্তু সবার সামনে হাসি মুখে বলে বেড়াচ্ছি আমি ভুলে গেছি, তেমন কিছুই হয় নাই। সত্যি কি তাই ভাবছি। হঠাৎ করে ঘাড়ে স্পর্শ পেতে চমকে সমুদ্র ভাইয়ের দিকে তাকালাম। আমাকে টেনে আমার মাথাটা তার বুকে রাখলো, বলল, বেশি ভাবিস না, আমি আছি, ভরসা রাখ আমার ওপর। সত্যি ভরসা খুঁজে পেলাম। কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে গেলাম। জ্যাম ছেড়ে দিল, গাড়ি নিজ গন্তব্যে চলছে। ঘড়ির কাঁটা 9টার উপরে। আমরা বাড়িতে প্রবেশ করতে মা চাচিরা দৌড়ে এলো। মা আমাকে তার বুকের সাথে মিশিয়ে নিল। আমার হাত থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখছে। চাচিরাও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা, তুমি কি করছো? আমার কিছু হয় নাই, ছাড়ো, আমি ঠিক আছি। আমি ছোট মানুষ নাকি যেমন করছো? মায়ের দুচোখ ভর্তি পানি। মা কাঁদছেন। এটাই হয়তো মায়েদের মমতা, মাতৃত্বের টান। ছেলেমেয়েদের কিছু হলে নিজেরা ঠিক থাকতে পারে না। ঘড়ির কাঁটায় রাত 11:52 বাজে। ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। হুডি পরা লোকটির কথা ভাবছি। কে সে? সে কি করে জানল কোচিংয়ের ঘটনা? কোচিংয়ের ছেলেটিকে বেঁচে আছে? তারপর কি হয়েছিল? আমি হাসপাতালে কি করে? এতগুলো প্রশ্ন একসাথে মাথায় ঘুরপাক খাচ্ছে। উফ, অসহ্যকর। হঠাৎ করে দরজায় টোকা পড়ল। এত রাতে কে এলো? আমি দ্রুত দরজা খুলতে দেখি সমুদ্র ভাইয়া দাঁড়িয়ে আছেন। সমুদ্র ভাইয়া, আপনি? সমুদ্র ভাইয়া বলল, আমি ছাড়া অন্য কেউ আশা করছিলি নাকি? শোন, এ জীবনে আমি ছাড়া তোর আর কোনো গতি নেই, বুঝলি? কপালে টোকা দিল। সমুদ্র ভাইয়া আমার কথার কোনো উত্তর না দিয়েই আমার রুমে ঢুকে গেল। উনি বারান্দায় গিয়ে দাঁড়ালো। আমি পিছু পিছু তার সাথে বারান্দায় গেলাম। না, তা নয়, কিন্তু মধ্যরাতে তুমি আমার এখানে? সমুদ্র ভাইয়া দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল, বলল, নিজের বউ যদি জামাইকে বলে এত রাতে এখানে কি করছো, তাহলে নিশ্চিত আমাকে বাড়ির আঙিনায় একটা কুয়া করে সেখানে মাটি চাপা দেওয়া দরকার। আহা, কি বেদনাময় জীবন আমার। আমি নিভু নিভু চোখে সমুদ্র ভাইয়ের দিকে তাকালাম। তিনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, চোখ বন্ধ কর। কেন? এত কথা কেন বলিস চুরুই? যা বলেছি তা কর। সমুদ্র ভাইয়ার কথা মতো চোখ বন্ধ করলাম। সমুদ্র ভাইয়া আর আমি আমাদের বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ কানের কাছে উষ্ণ নিঃশ্বাসের আওয়াজে আমি কেঁপে উঠলাম। সমুদ্র ভাইয়া ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে চুরি বউ। মুখ ফুলিয়ে 2 পা পিছিয়ে গেলাম। বললাম, এতক্ষণ পর সময় হলো বার্থডে উইশ করার জন্য? লাগবো না তো?
তোমরা তো আমাকে ভুলেই গেছ। সমুদ্র ভাইয়া হো হো করে হেসে উঠল, বলল, পাগলি, সারাদিন একবারও মোবাইলের কাছে গিয়েছিস? দেখ তো সবাই কত ইস করেছে। ইস, সত্যি তো ভুলে গেছি। আজ এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, আমি ভুলে গিয়েছিলাম মোবাইলের কথা। যাকগে, ভুলে গেলে গেছি, এখন মোটেও হারা যাবে না। মহিলারা তর্কে কখনোই হেরে যায় না। তাই আমি ডিসিশন নিলাম, আমি হারবো না, তর্ক চালিয়ে যাব। মানলাম, কিন্তু আপনি কাল 12টায় উইশ না করে আজ 12টায় উইশ করছেন কেন? এর কোনো অজুহাত আছে আপনার কাছে? সমুদ্র ভাইয়া বলল, আছে, অবশ্যই আছে। শোন, একবার কলেজ লাইফে হিমু সমগ্র পড়েছিলাম। সেখানে আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ বলেছেন, রাত 12টা মানে নিউট্রাল সময়। এই সময় সব কিছু শূন্য, তাই তোর জন্মদিনের শেষ সময়টা এখন নিউট্রালে আবদ্ধ আছে, বুঝলি? এই ছিল আপনার অজুহাত। মহা সুন্দর, সব কিছুর ব্যাখ্যা আপনার কাছে পাওয়া যাবেই যাবে। সমুদ্র ভাইয়া বিচক্ষণ ভঙ্গিমায় উত্তর দিল, ইস, রাগে গা পিত্তি জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে কিছু বলবো তার আগে সমুদ্র ভাইয়া তার পকেট থেকে একটা বক্স বের করে দিল। লাল বক্সটা জ্যোৎস্নার আলোয় আরো চকচক করছে। এটা কি সমুদ্র ভাইয়া? পিছনে ফিরে দাঁড়া। আমিও পিছন ফিরে দাঁড়ালাম। হঠাৎ সমুদ্র ভাইয়া আমার সাথে মিশে দাঁড়ালো। সমুদ্র ভাইয়ার শরীরের পারফিউমের ঘ্রাণ আমি অনুভব করছি। শরীর দ্বিতীয় দফায় কেঁপে উঠল। সমুদ্র ভাইয়া আমার এলোমেলো চুলগুলো এক সাইড করে গলায় একটা লকেট পরিয়ে দিল। গলার ঘাড়ে একটা পরশ এঁকে দিয়ে ফিসফিস করে বলল, এটা তোর বার্থডে গিফট চুরি পাখি, আমার দেয়া প্রথম উপহার। চুরি বউ, জানিস আমি কেন সবার শেষে তোকে উইশ করলাম? গভীর নেশালো কণ্ঠে, তোর জীবনে নতুন অধ্যায় আমাকে দিয়ে কবেই শুরু হয়ে গেছে। এখন মধ্য জীবনে আমার হাতে হাত রেখে সব কিছুর সাক্ষী হবি, উপভোগ করবি, আর শেষ জীবনে আমাতেই আস্ত হবি, বুঝলি চুরি বউ? অন্যরা হয়তো তাদের প্রিয়তমাকে প্রথমে উইশ করার প্রতিযোগিতা করে, কিন্তু আমি সমুদ্র আমার প্রিয়তমার কোনো কিছুরই ভাগাভাগি করতে চাই না। প্রিয়তমার জন্য সব কিছুই হবে ভিন্ন। সমুদ্র ভাইয়া দূরে সরে গেল। আমি খুবই লজ্জা পেয়েছি। এমন করে কেউ কাছে আসে? আমার হার্টবিট 360 ডিগ্রি বৃত্তাকার চক্রাকারে ঘুরছে। আমি তো জোরে জোরে শ্বাস নিচ্ছি, কিন্তু মনে হচ্ছে সত্যি সময় নিউট্রালে স্থির হয়ে গেছে। নিজের আড়ষ্ট কাটিয়ে সমুদ্র ভাইয়ের দিকে ঘুরে দাঁড়ালাম। মাথা নিচু করে সমুদ্র ভাইয়াকে বললাম, ধন্যবাদ। সমুদ্র ভাইয়া এগিয়ে এলো, আমার কপালে একটা পরশ দিয়ে বলল, রাত জাগবি না, ঘুমিয়ে পড়, যা। সে দ্রুত রুম থেকে চলে গেল। আর একটু থাকলে কি হতো? উফ, মানুষটি এমন কেন? তবে তার প্রেজেন্টেশনে আমার মন সবসময় ভালো হয়ে যায়। আজও ব্যতিক্রম নয়। খুশি মনে ঘুমোতে চলে গেলাম। অন্যদিকে সমুদ্র ভাইয়া নিজের রুমে গিয়ে বেডে বসে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। বহুত কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছিল। পুরুষ মানুষ নিতান্তই নারীর কাছে গেলে নেশা আসক্ত হয়ে পড়ে। আর যদি প্রিয়তমা ঝিনুকের মতো আবেদনময়ী হয়, তাহলে সমুদ্র তো পাগল হবেই। হঠাৎ করে সমুদ্রের ফোন কেঁপে উঠল। সমুদ্র নিজেকে ডাইভার্ট করার জন্য ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, স্যার, আজকে একটা হাসপাতালে দুপুর 2টা অথবা 2:30টার দিকে এক ছেলে হাসপাতালে হাত কাটা অবস্থায় ভর্তি হয়েছে। কি করে হয়েছে সকলের অজানা। ছেলেটি এখনো হুঁশে ফিরে নাই। আর কি, দ্রুত বল। ফোনের ওপাশ থেকে বলল, এমন কোনো প্রমাণ পাই নাই যেখানে ম্যামরা ঝিনুক ও মারিয়া অবস্থান করছিল। ম্যামকে যে মেয়েরা হাসপাতালে ভর্তি করিয়েছেন তাদের খোঁজ পাই নাই। খোঁজ লাগা, যে করেই হোক আমার সব ডিটেলস চাই। সমুদ্র রাগে ফোনটা কেটে দিল। মোবাইলটা খাটে আছাড় দিতে গিয়েও দিল না। সমুদ্র ফোনটা ঘুরিয়ে একজনকে কল দিল, বলল, আমি আর্জেন্ট তোকে ঢাকায় চাই, ইটস এমার্জেন্সি। ফোনটা কেটে দিল। নিজের মাথাটা চেপে ধরল, বেডে গা হেলিয়ে দিল। চুরিকে সম্পূর্ণ করে নিজের করার সময় এসে পড়েছে। দুনিয়ার সামনে মিসেস আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখের হয়ে পরিচয় করার সময় এসে গেছে। এমন হাজারো গভীর অঙ্ক কষতে ব্যস্ত হয়ে পড়ল। খুব ভোরেই ঘুম ভেঙে গেল। উঠে নামাজ আদায় করে নিলাম। পাখিদের কিচিরমিচির শব্দে পুরো শেখ রংমহলে স্নিগ্ধতা ছড়াচ্ছে।
আজ মনটা অনেক ভালো। যদিও কালকের ঘটনাটা স্মৃতিতে বিচরণ করে, মন ও মস্তিষ্ক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অজানায় হারিয়ে যায়, তবুও সব কিছু এক সাইডে রেখে আমাকে এগিয়ে চলতে হবে। ভাবতে হবে আমার সাথে ঘটে যাওয়া এটা একটা অ্যাক্সিডেন্ট, আর পরিকল্পিত হলে সময় আবারও সব কিছু সামনে নিয়ে আসবে। সে অপেক্ষাতেই না হয় থাকি। হাঁটতে হাঁটতে বাগানের দিকটা এলাম। কৃষ্ণচূড়া গাছগুলোতে বেশ ফুল ফুটেছে, আর কিছু কিছু ফুল ঝরে পড়েছে। ঝরে পড়া ফুলগুলো বাগানের ঘাসের ওপর নিজেদের অন্য এক রূপে মেলে ধরেছে। পাখিরা গাছের মগডালগুলোতে আনন্দে মেতে উঠেছে। হালকা বাতাসে আমার খোলা চুলগুলো উঠছে। পূর্ব আকাশে উঠন্ত সূর্যের মিষ্টি রোদ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। নিতান্তই বলা যায় প্রকৃতি তার সৌন্দর্যের অন্য রূপে আমাকে মুগ্ধ করছে। আমি ঘাসের ওপর থেকে বেছে বেছে সুন্দর সুন্দর পাপড়িগুলো সংগ্রহ করছি। আশেপাশের সব কিছুই আমার বাস্তবিক জগৎ থেকে হারিয়ে গেছে। আমি তো ডুবে আছি প্রকৃতির মহিমান্বিত অন্য এক জগতে। হঠাৎ একজোড়া পা আমার সামনে এসে দাঁড়ালো। আমি পায়ের দিকেও তাকিয়ে আছি। পা থেকে চোখ পা জোড়ার মালিকের দিকে তাকালাম। চমকে উঠলাম। দুই পায়ে ভর দিয়ে বসেছিলাম। চমকে ওঠার কারণে ভর সামলাতে না পেরে ঘাসের ওপর বসে পড়লাম। সমুদ্র ভাইয়া বলল, তোর এই কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি কুড়ানোর অভ্যাসটা গেল না আর, বলেই সেও ঘাসের ওপর বসে পড়ল। ঘামে টি শার্টটা শরীরের সাথে লেপ্টে আছে। এমনিতেই সাদা টি শার্ট, তার উপর ঘামে ভেজা টি শার্টের উপরে শরীরের পেশির ভাঁজগুলো স্পষ্ট ফুটে উঠেছে। নিশ্চয়ই উনি জগিং করে সরাসরি আমার সামনে এসেছেন। আমি মাথাটা উঁচু করে সরাসরি তার চেহারার দিকে না তাকিয়ে শরীরের দিকে তাকালাম। নিজেকে কন্ট্রোল করার মহা চেষ্টায় আমি ব্যর্থ। আমি চোখ দিয়ে সমুদ্র ভাইয়াকে গিলে খাচ্ছি। আমার দিকে ঝুঁকে সমুদ্র ভাইয়া ফিসফিস করে বলল, তাকিয়ে আছিস কেন? আমি খেয়ে দেখবি? আমি কথা দিচ্ছি, খেলে মোটেও নিরাশ হবি না, মাই সুরি গার্ল। তার কথায় বিষম খেলাম। কাশি উঠে গেল। সে আমার থেকে কিছুটা দূরত্ব করে নিল। নিজেকে সামলে কিছু বলবো তার আগেই সমুদ্র ভাইয়া আমার হাতে অনেকগুলো পাপড়ি দিয়ে বলল, থাক, তোকে খেতে হবে না, সময় হলে আমি আমার জিনিস হাসিল করে নেব। ও আচ্ছা, যেটা বলতে এসেছিলাম, তোর জন্য আমি টিউটর ঠিক করেছি, আজ আসবে। সে প্রতিদিন এসে পড়িয়ে যাবে, তাই আর কোচিং করতে হবে না। মন আরও বেশি খুশি হয়ে গেল। আমিও ওই কোচিং আর যেতে চাই না, আপাতত আমি বাইরে যেতে চাই না। তাই আমি মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা। সমুদ্র ভাইয়া বলল, এখন ঘরে চল, হুটহাট করে বাগানে এমনভাবে বেখেয়ালিভাবে আসবি না, চল, গম্ভীর গলায়। সমুদ্র ভাইয়ের কথার আগামাতা কিছুই বুঝলাম না। একখানে একরকম, ক্ষণে অন্যরকম। ওনার মতিগতি সত্যিই আমার মাথার উপর দিয়ে চলে যায়। যাক, আর কিছু না ভেবেই আমি তার পিছু পিছু ঘরের দিকে চললাম। প্রতিদিন বিকেলে একজন আপু এসে আমাকে পড়িয়ে যায়। অসাধারণ পড়ানোর স্টাইল তার। দেখতে দেখতে 1.5 মাস কেটে গেল। সমুদ্র ভাইয়ের মুখোমুখি খুব একটা হচ্ছি না। তিনি খুবই ব্যস্ত সময় পার করেছেন। আমিও পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছি। কেন যেন মনে হচ্ছে তিনি আমাকে সময় দিচ্ছেন আমার কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য, আমাদের সম্পর্কটা নর্মাল করার জন্য হয়তো। তবে আগের থেকে আমাদের মাঝের সম্পর্কটা একটু একটু করে নরম হচ্ছে, গভীরের দিকে যাচ্ছে। আজ যে সারাটা দিন আকাশ মেঘলাময়। আমি সেই সকাল থেকে বসে আছি কখন বৃষ্টি আসবে, কিন্তু সারাটা দিন আকাশ শুধু গুরুম গুরুম করে ডেকেই গেল, বৃষ্টি আর আসলো না। সন্ধ্যাবেলা পড়তে বসেছি। কিছুক্ষণ পরপর কনকনে ঠান্ডা বাতাস জানালা দিয়ে আমার রুমে আসছে। আমার শরীর হালকা কেঁপে উঠল। মন আর পড়াতে বসলো না। প্রকৃতি আমাকে যেন তার দিকে আহ্বান জানাচ্ছে বারবার। আমি ধীরে ধীরে হেঁটে বারান্দার দিকে এগিয়ে গেলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মন খুশিতে আত্মহারা হয়ে উঠল। আমি বারান্দা ছেড়ে দ্রুত ছাদের দিকে যাওয়ার মন স্থির করলাম। দরজাটা একটু খুলে এদিক সেদিক উকি দিলাম। মা আর চাচিরা আশেপাশে থাকলে আমি কখনই বৃষ্টিতে ভিজতে পারবো না। না, নেই, তারা সত্যি নেই। উফ, আজকে ভাগ্য এতই ভালো, কি সুন্দর সায় দিচ্ছে আমাকে আর পায়কে। আমি লাগালাম দৌড় ছাদের দিকে। শেখ রংমহলের বিশাল ছাদ, চারপাশে মধ্যম আকৃতির ছোট ছোট নানান রকমের গাছপালা লাগানো।
হালকা বাতাস বইছে, এর মধ্যেই ঝুম বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টিতে ভিজতে লাগলাম। এদিক ওদিক ঘুরে ঘুরে দুহাত মিলে বৃষ্টি উপভোগ করলাম। বৃষ্টিতে ভেজবো আর গান গাইব না তা কি করে হয়? গুনগুনিয়ে একটা গান ধরলাম, যেটা আমার এই পরিস্থিতিতে খুব সহজেই মিলে যায়। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন। শুধু ঝড়ে ঝরঝর আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো যেমন উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে, আমি আসবো ওগো আসবো কবে হবে যে মিলন। তুমি আসবে ওগো হাসবে কবে হবে যে মিলন। লা 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 লা। আমার গুনগুনিয়ে গানের মাঝে আমি অন্য আরেকজনের বিস্তার আঁচ করতে আমি থেমে গেলাম। আমি ছাদের এক পাশে ছিলাম, অন্য পাশে তো লক্ষ্যই করিনি। শুনেছি সন্ধ্যাবেলা ভূত পিশাচেরা ঘুরে বেড়ায়। আমি যে বৃষ্টির টানে ছাদে এসে চুল ছেড়ে দেহি দেহি করে নাচতে শুরু করছি, আমার ওপর নিশ্চয়ই কোনো জিন পরি নজর লাগাইছে। চারপাশ ঘন কুঁচকুঁচে কালো। আমার মনের ভয় চারপাশের পরিবেশটাকে আমার চোখে আরো বেশি কুঁচকুঁচে কালো করে তুলল। একটা ঢোক গিললাম, আস্তে আস্তে পিছনের দিকে তাকালাম। ছাদের যে দিকটায় আমি যাই নাই, হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠল। বৃষ্টির মধ্যে আমি বিশাল আকৃতির এক ছায়ামূর্তি দেখে এক চিৎকার দিয়ে হাঁটু মুড়ে বসে পড়লাম। আমার চিৎকার বাড়ির ভিতরে কেউই শুনতে পাবে না। মুষলধারে বৃষ্টির বেগ বৃদ্ধি পাচ্ছেই। দুই হাত দিয়ে মুখ চেপে ধরে বললাম, আমার ওপর ভর করো না, প্লিজ ভর করো না। আমি আমার মায়ের একটা মাত্র মেয়ে। আমি এই জীবন আর কখনোই ছাদে আসবো না, দিনেও আসবো না, আমাকে মেরো না। আমি এগুলো বলছিলাম, এর মধ্যেই হঠাৎ আমার ঘাড়ে কারো স্পর্শ পেয়ে আমি আরো বেশি আবুল তাবুল বলা শুরু করলাম। আমার একটা মাত্র ঘাড় মটকে দিও না, আমি আরো বাঁচতে চাই, 2-4টা বাচ্চার মা হতে চাই। আমার মাথা একটাই, ছিঁড়ে নিয়ে যেও না মা, বাবা গো। মুহূর্তে হো হো করে হাসির আওয়াজ শুনে আমার টনক নড়ে উঠল। প্রথমে ভয় পেলেও পরবর্তীতে হাসির আওয়াজ শুনে কিছুটা চেনা চেনা লাগছে। আরে এটা তো সমুদ্র ভাইয়ের হাসির আওয়াজ। আমি টুপ করে হাতটা নামিয়ে তাকালাম। এর মধ্যে আরেকবার আকাশে বিদ্যুৎ চমকে উঠল। আমি না করে সিটকে দূরে সরে গেলাম। বললাম, এ তোতলাতে তোতলাতে, সমুদ্র ভাইয়া রূপ ধারণ করে এসেছে, আমাকে ধরো না, না যাও, চলে যাও চলে যাও। আমি দোয়া দরুদ পড়ে ফু দেব, যাও। সমুদ্র ভাইয়া বলল, চুপ, একদম চুপ। সবসময় মনে ড্রামাটিক সিন কল্পনা করে বাস্তবে পরিণত করার চেষ্টা করে। একদম ড্রামা করবি না, চুপ। দাঁতে দাঁত চেপে ড্রামা কুইন। আপনি সমুদ্র ভাইয়া? সমুদ্র ভাইয়া মুখ ভেঙছে বলল, না, আমি তোর সাইয়া, তোর জমরাজ, ঘাড় মোটকে খেতে এসেছি, আয় খাই। আমি দ্রুত সমুদ্র ভাইয়ের দিকে এগিয়ে এলাম। ওপর থেকে নিচ ভালো করে তাকালাম। তারপর হাতটা ধরে কুটুস করে একটা কামড় বসিয়ে দিলাম। উফ, ঝিনুক স্যার বলছি, স্যার। রাক্ষসে মাইয়া, আল্লাহ, দাঁত বসে গেল। এই হারে বদমাস, তুই কি কুত্তি নাকি স্যার? সমুদ্র ভাইয়াকে ছেড়ে দিলাম। হে হে করে হেসে 32 পাটি দাঁত বের করে হাসলাম। বললাম, ঠিক আছে, আপনি সমুদ্র ভাইয়া, হে হে হে। শুধু শুধু ভয় পাচ্ছিলাম। সমুদ্র ভাইয়া, আপনিও ভয় পেয়েছেন তাই না? সমুদ্র ভাইয়া আমার মাথায় টোকা দিয়ে বলল, তোর মতো বলদ ভিতর ডিম আমি? ইস, আইসে সাহসী। আমিও ভয় পাইনি। বলতে বলতেই আকাশে দিল একটা হাঁক, বিদ্যুৎ চমক। চারপাশ আলোকিত হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। আর আগের বারের তুলনায় এবার বজ্রপাতটা বেশি শব্দ হলো। আমি আর স্থির থাকতে পারলাম না। আমি চিৎকার দিয়ে সমুদ্র ভাইয়ের বুকে মুখ গুজে তাকে জড়িয়ে ধরলাম। সমুদ্র ভাইয়া কেঁপে উঠল। এমন একটা পরিস্থিতির মুখোমুখি এখন সে হতে চায় নাই। সমুদ্র বলা বাহুল্য মেসুর একজন পুরুষ। নিজের শখের নারীকে কাছে পাওয়ার কামনা প্রতিনিয়ত জেগে উঠবে, এটাই স্বাভাবিক। তবুও সে নিজেকে নিয়ন্ত্রণে রাখার হাজারো ব্যর্থ কৌশল অবলম্বন করছে বারবার। ঝিনুকের কাছ থেকেও দূরে থাকার এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঝিনুক 19-এ পা দিয়েছে, বড় হয়েছে, কিন্তু এখনও কিছুটা ইম্যাচিউর রয়ে গেছে। সে তো কিছুটা সময় দিতে চেয়েছিল, কিন্তু ঝিনুকের এমন কাছে আসা সমুদ্রের বাঁধ ভেঙে চুরমার করে দিচ্ছে।
সমুদ্র নিজেকে ভেতর থেকে শান্ত রাখার চেষ্টা করছে। এর মধ্যেই তার প্রিয়তমা তার দিকে মুখ তুলে তাকালো। তার চুরি বউকে এখন তার কাছে খুবই লোভনীয় লাগছে। সমুদ্রের সরোবরের বাঁধ ভেঙে গেল। আমি সমানতালে কাঁপছি। খুব বেশি বৃষ্টিতে ভেজা হয়ে গেছে। শরীর সহ ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে। আমি সমুদ্র ভাইয়ের দিকে তাকালাম। নিশ্চিত সেও ঠান্ডা অনুভব করছে। আমি কিছু বলতে যাব তার আগে সমুদ্র ভাই একটু ঝুঁকে আমার কপালে একটা পরশ এঁকে দিল। আমি আরও বেশি কেঁপে উঠলাম। ইস, ভুলে গেছি সে পরিপক্ক একজন পুরুষ, আমিও পরিপক্ক একটা নারী। অবশ্যই আমাদের এরকম পরিস্থিতিতে আসা উচিত হয়নি। 2 5 হতে বেশি সময় লাগবে না। আমার চিন্তাভাবনার মধ্যে সমুদ্র ভাইয়া আমার ঠোঁটগুলো তার আয়ত্তে নিয়ে গেল। সেদিনের থেকেও আজ আরও বেশি গভীরভাবে আমাকে চুম্বন করছে। তার হাত দুটো আমার কোমরের উপর রাখতে আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ তীরন্দাজের মতো খেয়ে উঠল। আমি মুহূর্তে সব কিছু ভুলে গেলাম, অন্য এক জগতে হারিয়ে গেলাম। সমুদ্র গভীরভাবে তার চুরি বউকে নিজের মধ্যে জড়িয়ে নিল। সমুদ্র তার প্রিয়তমার কোমর সহ কিছু স্পর্শ কাতর স্থানে হাত রাখতে প্রিয়তমা আরও বেশি নেশালো অবস্থায় তাকে আহ্বান করল। সমুদ্রের মন ও শরীর চাচ্ছে প্রিয়তমাকে সম্পূর্ণ নিজের করে পাওয়ার জন্য, কিন্তু মস্তিষ্ক অন্য কিছু বলছে। মস্তিষ্ক তাকে বলছে তার প্রিয়তমাকে আরও কিছুটা সময় দিতে। মন এবং মস্তিষ্কের লড়াইয়ে সমুদ্র মস্তিষ্ককে জিত প্রদান করল। দীর্ঘ মিনিটক্ষণ চুম্বন করার পর দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষে হাঁপিয়ে উঠেছে। আমি সম্পূর্ণ অন্য এক জগতে ডুবে আছি। সমুদ্র ভাইয়ার ছোঁয়ায় আমি অন্যরকম অদ্ভুত শিহরণের সাথে পরিচয় হয়েছি। হৃদের স্পন্দন বেড়ে 4 গুণ দ্রুত চলছে। আমার এরকম শিহরণ ভালো লাগছে। আমি গভীর থেকে গভীরতর নেশায় হারিয়ে যাচ্ছি, হাঁপিয়ে গেছি। সমুদ্র তার প্রিয়তমার কপালে কপাল রেখে গভীর নেশালো কণ্ঠে বলল, সুরই, আমাকে এরকম উত্তেজিত না করলেও পারতি। নিজের মতো আমাকে এলোমেলো করে দিয়েছিস তুই জানিস আমার কত কষ্ট হচ্ছে। সমুদ্র ভাইয়ের গভীর কণ্ঠস্বর পেয়ে আমার নিঃশ্বাস আরও বেড়ে গেল। এটা কেমন নেশাময় কণ্ঠস্বর। আমি চোখ খুলে তার দিকে তাকালাম। সমুদ্র ভাইয়া চোখ বন্ধ করে আছে হয়তো। আমি তার গালের খোঁচা খোঁচা দাড়ির উপর হাত রেখে বললাম, সমুদ্র ভাইয়া। সমুদ্র ভাইয়া দ্রুত আমার থেকে দূরে সরে গেল। আমি ভুরু কুঁচকে তাকালাম। সে বলল, ঝিনুক। কণ্ঠ পরিবর্তন হয়ে স্বাভাবিক, সোজা রুমে যা, তোকে যেন এখানে না দেখি, যা, ধমক দিয়ে। আমার মন খারাপ হয়ে গেল। সে তো গিরগিটির মতো রং পরিবর্তনশীল কেন? আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। অপমান বোধ আর লজ্জা কাজ করলো। চোখ ছলছল করে উঠল। ভালো করে বললেও তো চলতো, আমি কি তার কাছে এসেছিলাম নাকি সে এসেছিল? দৌড়ে নিজের রুমের দিকে চলে এলাম। সমুদ্র জানে ঝিনুক কষ্ট পেয়েছে খুব, কিন্তু তাছাড়া যে অন্য উপায় ছিল না। মিনিট 5 পর সমুদ্র নিচে চলে গেল। প্রকৃতি যেন অন্য এক খেলা খেলতে বসেছে। মুষলধারে বৃষ্টির বেগ আরও বৃদ্ধি পেল। সারা রাত ধরে বৃষ্টি বাতাস চলতেই থাকলো। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ থেকেও 2 নরনারী 2 রুমে মন খারাপ করে রাত্রি যাপন করল। কাল রাতে লম্বা ঝড় বৃষ্টির পর সুন্দর স্নিগ্ধ এক সকালের আগমন। বৃষ্টি যেন প্রকৃতিকে নতুন করে জাগিয়ে তুলেছে। সেই সকালে উঠেছি, এখনো বই হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছি। ঘড়ির কাঁটায় হয়তো সকাল 8টা বাজে। কিছুতেই পড়ায় মন বসাতে পারছি না। রাতের ঘটনা বারবার মনে পড়ছে। এক অদ্ভুত কষ্ট মনে হানা দিচ্ছে। তার উপর মন লজ্জা পাচ্ছে। মস্তিষ্কে রেড সিগন্যাল দিচ্ছে সমুদ্র ভাইয়ের সামনে যেন না যায়। কিভাবে তার চোখে চোখ রাখবো? ইস, কি লজ্জা। কাল এমন অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে কি হতো? যাই হোক, যেখানে আমি আর সমুদ্র ভাই একসাথে থাকবো সেখানে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটবে। তা না কি করে হয়? তাই তো এখনো ড্রয়িং রুমে খেতে যায়নি। এরই মধ্যে একবার সখিনা এসেছিল, খাবার খাওয়ার জন্য ডেকে গেছে। আমি বলেছি পরে খাবো, কিন্তু কৌশলে সমুদ্র ভাইয়ের কথা জিজ্ঞেস করেছিলাম সে আসছে কিনা। সখিনা মেয়েটি উত্তর না দিয়েই খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে ওর রুম থেকে বের করে দিলাম। কলমের সিপি মুখে নিয়ে ভাবছি কি করে নিচে যাই। নিশ্চয়ই নিচে গেলেও ওনার সামনে পড়তে হবে। আহা কি যন্ত্রণা। কিন্তু আজ না হোক কাল, কাল না হোক পরশু, সামনে তো পড়তেই হবে।
সবকিছু বাদ দিয়ে নিচে যাওয়ার জন্য মন স্থির করতে আমার রুমে কারো প্রবেশ। ধ্যান ভাঙল। প্রবেশকারীর দিকে তাকাতে চোখ ছানাবড়া হওয়ার উপক্রম। যার সামনে যাওয়া নিয়ে এত ঝড় বৃষ্টি মনে ঘুরপাক খাচ্ছে, তিনি আমার রুমে হাজির। তো মুখে দুষ্ট হাসি নিয়ে আমার চোখ তার চোখে পড়তে আমার মন বাগানে লজ্জা হানা দিল। আমি বইয়ের ভাঁজে মুখ গুজলাম। সমুদ্র ভাই বলল, বাহ, লজ্জাও পাস নাকি? জানতাম না তো। দেখি দেখি তো লজ্জা মুখখানা দেখি একটু। শয়তান মার্কা বেডা মানুষ, ওনার কি একটু লজ্জা করছে না? রাতে এহেম কাণ্ড ঘটে গেল, আর উনি এমন ভাবখানা করছেন যেন কিছুই হয়নি। আমাকে বলছেন লজ্জা পাচ্ছি কি না। এমা, উনি তাহলে লজ্জা পাচ্ছেন না? আরে বেডা মানুষের তো লজ্জাই নেই। ভুলে গেছি। সেকেন্ডের মধ্যে অনেক ভাবলাম, আমি একা লজ্জা পাবো কেন? মন মস্তিষ্কের যুদ্ধ ঠেকিয়ে বইটা নিচে নামিয়ে নিলাম। ভেতর থেকে বারবার স্বাভাবিক থাকার চেষ্টা করছি। সমুদ্র ভাই আমার সামনে খাবারের প্লেট রেখে অন্য চেয়ারটা টেনে বসে পড়ল। আমি লম্বা একটা নিঃশ্বাস ফেলে তার দিকে তাকালাম। তিনিও আমার দিকে চোখ নিভু নিভু করে ভুরু কুঁচকে তাকালো। এই নজর শরীরে বিষ কাটার মতো বিচ্ছে। তা বেরিয়ে বললাম, সমুদ্র ভাইয়া, হে 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 32 পাটি দাঁত বের করে হাসার চেষ্টা করে বললাম, আমি তো খাবার খেতে নিচেই যাচ্ছিলাম, আপনি শুধু শুধু কষ্ট করে কেন নিয়ে এলেন? বড় একটা হামি দিয়ে সমুদ্র ভাইয়াকে বললাম, তা দেখতে পেলাম এতক্ষণ ধরে যে কিনা সকাল সকাল খাবার খাওয়ার জন্য আগে আগে খাবার টেবিলে হাজির থাকে, সে কিনা লজ্জায় আমার জন্য নিচে যেতে চাচ্ছে না। বাহ, গাল দুটো লাল টমেটো করে রেখেছিস কার জন্য? বাইদা রাস্তা, আমাকে দেখে লজ্জা পাচ্ছিস নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। লাভ নেই, সবেতে শুরু। এর থেকে গভীর কিছু হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। ওনার কথায় বিষম খাবো নাকি কিছু হয়নি এমন ভাবখানা করে থাকবো বুঝতে পারছি না। তবে আমি ডিসিশন নিলাম বিষম খাবো। সত্যি সত্যি বিষম খেলাম। এমনই বিষম খেলাম কাশি উঠে গেল। সমুদ্র ভাইয়া পিঠে হালকা চাপড় মেরে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিল। আমি কোনো মতে পানি খেয়ে তার দিকে বড় বড় চোখ করে তাকালাম। উনি মুখের ভঙ্গিমা এমন করে রেখেছেন যেন আমাদের মাঝে এমন কিছুই হয়নি। এগুলো প্রতিদিন ঘটে যাওয়া কমন একটা ব্যাপার। দুধ ভাত। সমুদ্র ভাইয়া বলল, খাবার খেয়ে নে, আমি চাই না তোর মাঝে দুর্বলতা আসুক। দুর্বলতা আসলে হবে কি করে? তোর না বাচ্চার মা হওয়ার শখ? দুর্বল হলে তো হবে না। বাচ্চার মা হওয়ার আগে কত প্রিপারেশন বাকি আছে। খুবই মেহনতি কাজ। ইস, ভাবতে কষ্ট হচ্ছে আমার। কত মেহনত না করতে হবে আমার। খুব তো আমাকে পাকা বাঁশ বলেছিলি, দেখলি? কাঁচা বাঁশের থেকেও আমার স্ট্যামিনা। তা কাল রাতে তো লাফ দিয়ে উঠে সমুদ্র ভাইয়ের মুখ চেপে ধরলাম। এ কি নির্লজ্জ মানুষ রে বাপু! এতক্ষণ যা যা বলল তা কম ছিল যে কাল রাতের এহেম ঘটনা মুখে পুনরাবৃত্তি করতে চাইছে। আল্লাহ রে, তুমি মোরে কার পাল্লায় ফেলেছ? ঠোঁট উল্টে বললাম, সিসি, লজ্জা করে না? ঠোঁট কাঁটা নির্লজ্জ বেশরম এমপি সাহেব। অন্যের শব্দোষ। আমি তোতলানো শুরু করলাম। সমুদ্র ভাইয়া হাত উল্টে দিক দিয়ে আমাকে তার কোলের ওপর বসিয়ে দিল। থুতনিটা আমার ঘাড়ে রেখে বলল, কিছু না করে এত দোষ আমার করলে তো মনে হয় দোষের বস্তা মাথায় নিয়ে ঘুরতে হবে। বত লজ্জাবতী গাছের মতো শুয়ে দিলেই। আম্মা গো, উনি এমন কথাবার্তা কেন বলে আমার সামনে? ওনার সব কথা সারাদিন আমার মন মস্তিষ্কে ঘুরপাক খায়। সারাদিন ওনার কথা ভাবায়। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আমি কিছু বলার আগে সমুদ্র ভাইয়ের ফোনটা বেজে উঠল। তিনি এক হাত দিয়ে ফোনটা রিসিভ করলেন। 10-15 সেকেন্ড কথা বলল, তারপর আসছি বলে কল কেটে দিল। আমাকে ছেড়ে দিল। বলল, আর কত আমার কোলে বসে থাকবি? আমার কোলে ওঠার দেখি খুব শক্ত। আমি দ্রুত তার কোলের ওপর থেকে সিটকে দূরে সরে দাঁড়ালাম। কি ভয়ঙ্কর বিপজ্জনক মানুষ রে বাপু! কথা দিয়ে সামনে থাকা মানুষকে ভস্য করে দিতে ওস্তাদ। সমুদ্র ভাইয়া বলল, এত 7-5 তোর ভাবতে হবে না, মাথায় শুধু গোবর। তাই ঠিকঠাক মতো খাবার খাবি সব সময়। অনীহা যেন না হয়। তুই খাবার খুব অনীহা করিস। উনি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বলল, শোন পিসি, তোর জন্য সুখবর। মুনতাহা আর নাজিম বাড়ি ফিরবে আজ। তিনি দরজা খুলে চলে গেল। আমি খুশিতে লাফিয়ে উঠলাম। মুনতাহা আপু আসছে, নাজিম ভাই আসছে, আনন্দে আটখানা হয়ে উঠলাম। সারা সকাল থেকে দুপুর থেকে বিকাল আমি অপেক্ষা করছি তারা কখন আসবে। সোফায় একবার শুয়ে তো একবার বসে অপেক্ষা করছি।
অপেক্ষা করতে করতে সোফাতে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা মুনতাহা, নাজিম আর সমুদ্র একসাথে বাড়ি ফিরল। শেখ রংমহলে যেন এক খুশির বার্তা ফিরে এলো। সবাই মুনতাহা আর নাজিমকে দেখে এটা সেটা বলছে। ছোট চাচি ছেলে মেয়েকে পেয়ে প্রলাপ কান্না শুরু করলো। বাকিরা তা দেখে হাসছেন। বাড়ির এমন কোলাহল শব্দে ঝিনুকের ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে, ঢুলু ঢুলু পায়ে সেদিকে এগিয়ে গেল। বলল, কান্না করছেন কেন ছোট চাচি? অন্যের এই আলাপ বা প্রলাপ কান্না আমার কাঁচা। আরে মুনতাহা আপু, নাজিম ভাইয়া। আমার আর পায়কে আমি দৌড়ে মুনতাহা আপুকে জড়িয়ে ধরলাম। আপু, তুমি সত্যি এসেছো? আমি কতক্ষণ অপেক্ষা করেছি তুমি জানো? আপু। মুনতাহা, পাগলি হয়েছে হয়েছে, এবার স্যার আমি আর যাচ্ছি না, এবার থেকে এখানেই থাকবো। এর মধ্যেই নাজিম ভাই বলল, এমা আমাকে তো দেখি ভুলে গেছিস। তার মানে তুই শুধু মুনতাহার জন্য অপেক্ষা করছিলি? আমি তো কেউ না। নাজিম ভাইয়ের দিকে এগিয়ে গেলাম, তার হাতটা ধরলাম, হেসে বললাম, তোমার জন্য অপেক্ষা না করতে পারি? আমি তো সেই সকাল থেকে ওয়েট করছি, তুমি এসে আমার সাথে রাগ করে দিলে। ঠোঁট উল্টে নাজিম ভাইও হো হো করে হেসে উঠল। সমুদ্র মনে মনে বলল, এনে ওনার প্রধান ট্রিক্স কাজে লেগে গেছে, ড্রামা কুইন একটা। মুনতাহা আপু, নাজিম ভাইয়া সহ পরিবারের সাথে ভালোই খোশ গল্প করে সময় গেছে। কত কত গল্প। মুনতাহা আপুর মেডিকেল কোর্সের 4 বছর শেষ। এখন তিনি ঢাকায় ইন্টার্নশিপ করবে। নাজিম ভাইয়ারও একটা ডিউটি শেষ হয়েছে। যেহেতু বোন সিলেটে নেই, তারও সেখানে থাকার মানে হয় না। উনি তার পোস্টিং ঢাকার দিকে নেওয়ার আর্জি জানিয়েছেন। আশা করছেন খুব শীঘ্রই হয়ে যাবে। কালকের সন্ধ্যাটা ভালোই গেছে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত দিনটা আনন্দেই গেল। বিকেলবেলা নাজিম ভাইয়া বন্ধুদের সাথে মিট করতে চলে গেছে। মুনতাহা আপু ঘুমোচ্ছেন। আমি পড়ার টেবিলে ম্যাডামের আসার অপেক্ষায় আছি। অপেক্ষা করতে করতে ম্যাম চলে এলো। 1.5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়া শেষ করলাম। কাল তো রেজাল্ট দিবে, পরীক্ষা কেমন দিয়েছ তার ফলাফল পেয়ে যাবা। আমি লাফ দিয়ে উঠে দাঁড়ালাম, বললাম, কি কাল রেজাল্ট দিবে? আল্লাহ, এত তাড়াতাড়ি কেন এই দিনটা এগিয়ে এলো? ম্যাডাম আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জোরপূর্বক হাসি দিয়ে বসে বললাম, কেমন স্টুডেন্ট তুমি? পরীক্ষার রেজাল্ট দিবে সেটাই মনে নেই? তোমাকে পড়াতে রাজি হয়েও পড়েছি ঝামেলায়। আপ টু ডাউন হলে সমুদ্র শেখ কোন মাইন্ডকে সিপাই না ফেলায়। আবার এই চিন্তাও আছি তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে চান্স পাইবা কি না। আসলে আমি গোচু মার্কের স্টুডেন্ট, না খুব ভালো না খুব খারাপ, মিডলে আছি। আমাদের বংশের ছেলেমেয়েরা অনেক মেধাবী হয়। এই যে মুনতাহা আপু মেডিকেলে পড়তেছে, সমুদ্র ভাইয়া পুলিশের এসআই পদে আছে, আমার ভাইয়া আব্রোডে চলে গেছে, সমুদ্র ভাইয়া রাজনীতিতে এমপি। আমি কি করব? কেরিয়ার গঠন করা কি বেদনাময় কাজ? যাকগে, সবাই ভালো কেরিয়ার গড়লে খারাপ কেরিয়ার কে গড়বে? ম্যাডাম উঠে দাঁড়ালো, আমি উঠে দাঁড়ালাম। সন্ধ্যা এসেছে প্রায়। ম্যাডামকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। আমার ভেতর এখন ভয় কাজ করছে, কালকে ফলাফল দিবে। যদিও মন বলতেছে আমি মিডল মার্কের স্টুডেন্ট, ফেলও করব না, আবার আহামরি রেজাল্টও করব না। তবু উষ্টা খেয়া পা ভাঙনেরই ভালো বোধ অভ্যাস আছে। যদি ফেল করে বসে, আল্লাহরে আমাকে বাঁচিয়ে দিও। মনে মনে এখনই দোয়া দুরুদ পড়া শুরু করছি। মনে মনে এগুলো বলছি আর হাঁটছি। হঠাৎ ধুমধাম কিছু পড়ে যাওয়ার শব্দে আমার ধ্যান ভাঙলো। তাকে দেখি নাজিম ভাইয়ের ওপর ম্যাডাম পড়ে গেছে। এমনিতে আমি নাচনি বুড়ি, তার উপর পেয়েছি ঢোলার বাড়ি। আমার হাসি আর ধরে রাখে কে? ও নিজে আমার ম্যাডাম, সেদিকে আমার বিন্দুমাত্র খেয়াল নেই। আমি হাসতে হাসতে পেট ধরে বসে পড়লাম। আমার হাসি দেখে ম্যাডাম দ্রুত উঠে গেল, চোখ রাঙিয়ে আমার দিকে তাকালো। তাতে আমার হাসি আরও বেড়ে গেল। ম্যাডাম নাজিম ভাইয়াকে সরি বলে দ্রুত কেটে পড়ল। নাজিম ভাইয়া ম্যাডাম যাওয়ার শেষ বিন্দু পর্যন্ত সেখানে তাকিয়েছিল। উনি যেতে আমার মাথায় একটা টোকা দিয়ে বলল, তুই এখনও পাল্টালি না? দেখছিস মেয়েটা লজ্জা পেয়েছে। আমিও দেখতে পাইনি, সেও পাইনি। পড়ে গেলে কেউ এভাবে হাসে? ইডিয়েট। এবার পেট ধরে হাসিটা আটকে বলার চেষ্টা করছি। বললাম, তোমরা একজনের উপর যেভাবে পড়ছো, আমি কেন? যে কেউ দেখলে হাসতো। নাজিম ভাইয়া বলল, আচ্ছা ঠিক আছে, হাসছিস, ভালো করছিস মেয়েটা কেটে। এবার আমার হাসি পুরোপুরি থেমে গেছে। নাজিম ভাইয়ের দিকে তাকালাম, সে ব্লাশিং করছে। আমি 32 পাটি দাঁত বের করে বললাম, তা জেনে তোমার কি কাজ? শরত সামন থেকে। আমি হেঁটে গিয়ে সোফায় বসলাম। ভাবখানা এমন নিলাম যেন কি না কি হয়ে গেছি। আহ, কি মজা! ভাবখানা কাজে দিল। নাজিম ভাইও আমার পাশে সোফায় বসলো, বলল, আছে কাজ আছে।
বললাম এটাকে, আমাদের বাসায় কি রোজ আসে? কতদিন থেকে আসে? কেন আসে? থামো থামো, উনি আমার ম্যাডাম, পড়াতে আসে, এর থেকে বেশি কিছু বলবো না। নাম কি? থাকে কই? ডালমে কুস কালা হে। সত্যি করে বলো তো মতলবটা কি? থাক, তোর বলতে হবে না, আমি বের করে নেব। সে তো আসবেই প্রতিদিন, তোর মতো সোনুপুটির কাছ থেকে খবর নিতে হবে নাকি? দূর, ফুট এখান থেকে। আমিও ছুটে গেলাম, বললাম আমি আর এই ম্যাডামের কাছে পড়বো না। না, আমি পড়বো না। না, এই ম্যাডাম আসবে, হি হি। আমি সোনুপুটি, দাঁড়াও, কালই সমুদ্র ভাইকে বলছি নতুন কাউকে পড়ানোর কথা। নাজিম ভাইয়ার চোখ থিম থিম করে তাকালো, বলল আচ্ছা সরি সরি, শোন, আমি না ক্রাশ খেয়েছি তোর ম্যাডামের ওপর। এবার আমার মতো অধমের রাস্তায় বাঁশ বেড়া দিস না, পাকনা বুড়ি। আমি হো হো করে হেসে উঠলাম, নাজিম ভাইও হেসে উঠল। তাকে ম্যাডামের সব কিছুই বলে দিলাম, মুখ ফুলিয়ে বললাম তোমাগোই কপাল, তোমরাই ভালো নাজিম ভাইয়া, প্রেম টেম করতে পারবা। আমার কতদিনের শখ আমি প্রেম করবো, আমার শখে এক বালতি পানি পড়েছে। আহ, প্রেম কর্ম কি, নিজেই তো একটা বিয়েতে বেডি। নাজিম ভাইয়া শব্দ করে হেসে উঠল। সে কিছু বলার আগে পেছন থেকে একজন বলে উঠল, সেই শখও বালতি ভরা পানিতেই চুবিয়ে মেরে ফেল। তাছাড়া আমার কাজ সব গুছিয়ে আসতেছে, তুই তো অষ্টাদশী পেরিয়ে অনুবংশীতে পা দিয়েছিস কবেই। এবার তাহলে সত্যি প্রেম কারে বলে তা দেখার জন্য রেডি হয় না। কথাটা বলতে আমি আর নাজিম ভাই একসাথে পিছনে তাকালাম। সমুদ্র ভাইকে দেখতে পেয়ে আমার লজ্জায় মাথা কাটা যায় যায় অবস্থা। ব্যাটা নির্লজ্জ শয়তান সব শুনে নিয়েছে। নাজিম ভাই আরও বেশি হেসে উঠল, বলল নে মনু, আমার গার্লটেনে প্রেম কর জামাইয়ের লগে। আমাগো ক্রাশ বয় সমুদ্র শেখ, এর থেকে ভালো নিবেদন খেলা কে মাতাতে পারে? বলে হাসতে হাসতে সে এখান থেকে পালালো। আমি ঠোঁট বাঁকা করে সমুদ্র ভাইয়ের দিকে তাকালাম। সমুদ্র ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে আমি দিলাম দৌড়। এখন মোটেও তার সামনে পড়া যাবে না। ওনার ভয়ঙ্কর প্রেম নিবেদন খেলা আমি চাই না, সময় পায় না। এতে এই 2 মাসে আমাকে যেই খেলা দেখাইছে, বাবা গো, আর সময় ঠিক মতো পেলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। মা